আসসালামু আলাইকুম সবাইকে মোহনের সংবাদে স্বাগত। সঙ্গে আছি তাসনিয়া বিনতে তাহের। এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াত শিবির বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আহতদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় গুরুতর আহতদের শারীরিক অবস্থা প্রত্যক্ষ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন সরকার প্রধান। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। এর আগে সকালে কোটা আন্দোলনে ভর করে দেশের ভাবমূর্তি নষ্টকারীদের খুঁজে বের করার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। এ সময় আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। ভরব মাছে মদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে দেশব্যাপী শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক তুলে দেন সরকার প্রধান। মৎস্য খাতে অবদানের জন্য প্রধানমন্ত্রীকেও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন মৎস্যমন্ত্রী আব্দুর রহমান। সমাধান হয়ে যাওয়া বিষয়টি নিয়ে যারা সহিংসতায় জড়ালেন, দেশের ভাবমূর্তি নষ্ট করলেন, কি লাভ হলো তাদের, সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। কেন এই রক্ত ঝরা? আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। প্রধানমন্ত্রীর বক্তব্যে সাম্প্রতিক সহিংসতার কথা উঠে আসে। এ সময় বারবার আবেগে আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। আন্তর্জাতিকভাবে সুষ্ঠু তদন্ত করতে সরকারের আন্তরিকতার কথাও জানান সরকার প্রধান। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন জজ সাহেব দিয়ে, আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি। আগামীতে মৎস্য উৎপাদন আরও বাড়িয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধারাটা যেন অব্যাহত থাকে, সকলেরই সহযোগিতা চাই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামকে নিষিদ্ধের বিষয়ে প্রক্রিয়া চলমান, যে কোনো সময় প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সন্ত্রাস দমন আইন 2009-এর 18 অনুচ্ছেদ অনুযায়ী নিষিদ্ধ করা হবে। এদিকে কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো ধাপে ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 12 সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকা ছাড়া বাকিগুলো খুলবে 4 আগস্ট। এটা অনেক কিছুই হতে পারে, কিন্তু এখনো আমি বলবো যে আমি প্রক্রিয়াধীন। মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনও আছে, সন্ত্রাস দমন আইন বোধ হয় না, সন্ত্রাস দমনে 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এইগুলি সবগুলি নিয়ে চলছে, কাজ চলছে। বর্তমান সরকার স্বৈরাচারী সরকার। বিশ্ব গণমাধ্যমে আসা এ তথ্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের।
রংপুর সার্কিট হাউসে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় জামাত শিবির নিষিদ্ধকরণের প্রসঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক অর্ডারে বন্ধ করা ঠিক নয়। যদি জনগণ তাদের ক্ষতিকর মনে করে তাহলে জনগণ তাদেরকে বর্জন করবে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকার স্বৈরাচারী সরকার, এটার সঙ্গে আমি একমত। বিশ্ব গণমাধ্যম তো আন্দাজে লেখেনি, এটা আমরা অনেকদিন থেকেই বলে আসছি এবং আমরা এটার বিপক্ষে সবসময় ছিলাম যে এই ধরনের অবস্থার সৃষ্টির জন্য আমরা এত সংগ্রাম করিনি, এত মানুষের মুক্তিযুদ্ধে প্রাণ দেয়নি, এরকম স্বাধীন দেশে আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ যেখানে বৈষম্যহীন একটা সমাজ হবে, ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ হবে, আইনের শাসন ভিত্তিক সমাজ হবে। এটা এখন হচ্ছে না, একনায়কতন্ত্র এবং চরমভাবে স্বৈরাচারিক শাসন ব্যবস্থা চালু হয়েছে। কোনো রাজনৈতিক দলকে আইন প্রশাসনিক অর্ডারে বন্ধ করাটা ঠিক না। 2013-14 সালের মতো জামায়াত শিবির জঙ্গিরা দেশে আবারও নৈরাজ্য শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। আজকে আমাদের লড়তে হবে একসাথে, মান অভিযান সব ভুলে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে পুলিশের বাধা উপেক্ষা করে সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। প্রথম দিকে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও পরে আইনজীবীদের সহায়তায় তাদের ছেড়ে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারই প্রেক্ষিতে বুধবার হাইকোর্ট এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। তবে শুরুতেই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ, গ্রেফতার করে সেখান থেকে বেশ কয়েকজনকে। এক পর্যায়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে আসে আইনজীবীদের একাংশ। তাদের তোপের মুখে পড়ে গ্রেফতারকৃত বেশ কয়েকজন ছাত্রকে ছেড়েও দেয় পুলিশ। এ সময় আদালত গেটে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রাণহানি নিয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। মিছিল করা আমার অধিকার, এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই, তাদেরকে তুলে নেওয়া হবে কেন? মুক্তিকামী জয়, স্বাধীনোচিত জয়, জয় হে, জয় হে, জয় হে। শান্তিপূর্ণ তারা যে কর্মসূচি দেখেছে সেই কর্মসূচিতে সমর্থন জানাতে আমরা এসেছি। আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নাই, এই জন্য তারা র্যান্ডম হোলসেল অ্যারেস্ট করতে সবাইকে। এদিকে আটককৃত ছাত্রদের ছেড়ে দেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আগে যারা আমাদের শহীদ হয়েছে তাদের বিচার চাইতে হবে। নিরস্ত্র ভাইদের বুকে গুলি করে মারা হয়েছে, শিশুদের গুলি করে মারা হয়েছে। এই যতক্ষণ না আমরা এর ন্যায্য বিচার চাচ্ছি ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। ছাত্রদের আন্দোলনে একত্র প্রকাশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। আমরা সবাই একই দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে 2 দফায় বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশের হামলায় 4 সাংবাদিক সহ অন্তত 25 জন আহত হয়েছেন। আটক করা হয় 20 জনকে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ময়মনসিংহে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আন্দোলনে গুলি না করার নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি পিছিয়েছে। তবে শুনানি কবে নাগাদ হবে তা জানা যায়নি। জানা গেছে বেঞ্চে জুনিয়র বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন, যে কারণে আজ শুনানি হয়নি। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে আজ আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানির কথা ছিল। এদিকে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় 4 শিশুর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। তৃণমূল বিএনপির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খান আজ এই রিটটি করেন। এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে। ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক অঙ্গনেও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা
তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। প্রায় 16 জন শিশুর ইতিহাস পাওয়া গেছে। আমি সেইটাই আদালতের কাছে একটা রিট পিটিশন দাখিল করছি। উস্কানি দিয়ে শিক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিয়েছে জামায়াত বিএনপি। সকালে মিরপুরের আদর্শ স্কুলে জরুরি সভায় এমন অভিযোগ করেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। এ সময় সব ভেদাভেদ ভুলে দেশের এই ক্রান্তি লগ্নে সকল অপশক্তি মোকাবেলার শপথ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। সব ভেদাভেদ ভুলে বর্ষিয়ান রাজনীতিক কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা আজ ঐক্যবদ্ধ। মিরপুরের আদর্শ স্কুলের বৈঠকে সম্প্রীতির এই ধারা অব্যাহত রেখে আগামীর কার্যপরিধি নির্ধারণ করেন দলটির নেতাকর্মীরা। এতে অংশ নেন ঢাকা 15 আসনের সকল থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কামাল আহমেদ মজুমদারের নির্দেশনায় কাজ করার প্রত্যয় জানান। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোসি বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে নেতারা আজ ঐক্যবদ্ধ। শ্রদ্ধেয় নেতা কামাল আহমেদ মজুমদার ভাই। আর কামাল আহমেদ মজুমদার বলেন, স্বাধীনতা বিরোধীরা আবারও দেশের পতাকাকে খামচে ধরেছে। তাদের বিষাক্ত সবল মোকাবিলায় রাজপথে সোচ্চার থাকার নির্দেশনা দেন তিনি। জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, দেশ যখন ঠিক সেই মুহূর্তে স্বাধীনতা বিরোধী চক্র, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই, যারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, তারা আজকে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে আজকে বাংলাদেশ আবার তারা দখল করতে চায়, আজকে বাংলাদেশকে আবার পাকিস্তান মানতে চায়। আমরা সমস্ত কিছু ভুলে যেয়ে ঢাকা 15 আসনের সকল নেতা কর্মীরা এখন ঐক্যবদ্ধ। আমাদের ভিতরে কোনো বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নেই, আমরা সবাই প্রস্তুত হয়ে বসে আছি। শিক্ষার্থীদের উস্কানি দিয়ে শেখ হাসিনা সরকারের সকল অর্জন নস্যাৎ করার অভিযোগ করেন তিনি। কোটা ইস্যুকে কেন্দ্র করে আমাদের কোমলমতি শিশুরা আমাদের সন্তানদেরকে মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়ে তাদের কাঁধের উপরে ভর করে জামাত শিবির, বিএনপি, স্বাধীনতা বিরোধী চক্র, তারা দেশকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা ইতিমধ্যে দেশে যে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে, নিরীহ জনগণকে হত্যা করেছে, এটি ভাষায় ব্যক্ত করা যায় না। আমি নিহত আহত সকল পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। ঢাকা 15 আসনের শান্তি সমুন্নত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এলাকা ভিত্তিক দায়িত্ব পালনেরও নির্দেশ দেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। জামাত শিবিরের মিথ্যা তথ্যে, ফেসবুকের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তোমরা রাস্তায় নেমো না, তোমরা পড়ালেখা করো, তোমরা স্কুলে কলেজে ফিরে যাও, ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে আছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাত 8টার পর রাজধানী সহ 4 জেলায় আবার বহাল হয়েছে কারফিউ। বিকেলে অফিস ছুটির পর থেকে রাজধানীর সড়কগুলোতে বাড়তে থাকে যানবাহনের চাপ। ফলে কারফিউর কড়াকড়ি শুরু হওয়ার পরও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। রাজধানী মিরপুর এলাকার কিছুক্ষণ আগে চিত্র জানবো সহকর্মী এমআর আসাদের কাছে। কারফিউর যে শিথিল থাকার যে সময়সীমা, সেটা অতিক্রম হওয়ার পর এখনও যে রাজপথ এবং যে সড়কগুলো রয়েছে, রাজধানীর যে সড়ক যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনার এখনও যানবাহনের চাপ রয়েছে। আমরা বিশেষ করে সন্ধ্যা 6টার পর থেকেই কিন্তু দেখেছি সড়কের যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে, বিশেষ করে উত্তরার আবদুল্লাপুর, হাউস বিল্ডিং মোড়, কিংবা জসিমউদ্দিনের যে মোড় রয়েছে, কিংবা যে বেড়িবাঁধের যে এলাকাটি রয়েছে, সেখান থেকে শুরু করে পুরো রাজধানীতেই কিন্তু যানবাহনের চাপ বাড়ার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কারফিউ শিথিলের যে সময়সীমা, সেটি অতিক্রম হওয়ার পরও কিন্তু এখনও রাজপথ, এই যে সড়কগুলোতে বিপুল পরিমাণে কিন্তু যানবাহন রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যানবাহনের কারণে কিন্তু যে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।
এখনও সড়কে বিপুল পরিমাণ গণপরিবহনের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত পরিবহনও রয়েছে, এছাড়াও রয়েছে রিক্সা, অটোরিক্সা, ইজি বাইক, এবং সব মিলিয়ে রাজপথের যে এই গাড়ির চাপ এর অন্যতম কারণ হচ্ছে যে চলমান যে আন্দোলন চলছে, কোটা বিরোধী আন্দোলন, তার একটি প্রভাব কিন্তু রাজপথগুলোতে পড়েছে। এবং আপনারা জানেন যে আজকেও কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীদের একটি কর্মসূচি ছিল, মার্চ ফর জাস্টিস, এবং সেটির প্রভাবে এই যে কারফিউ শিথিলের সময় অতিক্রম হওয়ার পরও যে রাজধানীর যে মূল সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর যানজট সৃষ্টি হয়েছে। আমার কাছে মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে এই ছিল সবশেষ। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী 4 আগস্ট রোববার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 12 সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সারা দেশে 3,70,00,000 শিক্ষার্থী রয়েছে। 14 দিন পর চালু হয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। দুপুর 2টার দিকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু হয়। এর আগে দুপুর 1টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বিধি নিষেধ উঠিয়ে দিয়ে বিকেলের মধ্যে খুলে দেওয়া হবে ফেসবুক, ইউটিউব ও টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। বিটিআরসি ভবনে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম, তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। হারুনুর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। ইন্টারনেট বন্ধ থাকায় 13 দিনে দেশের ই-কমার্স খাতে 1700 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব। এই ক্ষতি কাটিয়ে খাতটির ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চেয়েছে সংগঠনটি। রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ই-ক্যাব সভাপতি শমী কায়সার। কারফিউ ও নিরাপত্তা ঝুঁকি সহ বিভিন্ন কারণে ই-কমার্স খাতের 95% লেনদেন এখনো বন্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি। এই সংকট উত্তরণে চলমান ঋণের মেয়াদ বৃদ্ধি সহ সহজ শর্তের ঋণ ও কর প্রত্যাহারের দাবিও জানায় সংগঠনটি। যেহেতু ফেসবুকে ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা করে, তাদের ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য তাদেরকে একটি ন্যূনতম পরিমাণ বিনা জামানতে এবং স্বল্প ইন্টারেস্টে একটা লোন দেয়া যায় কিনা সেটির ক্ষেত্রেও আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে এর পরবর্তীতে কথা বলবো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার একবার। কোটা আন্দোলন ঘিরে এত মৃত্যুর ঘটনায় বিস্মিত প্রধানমন্ত্রী, সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা কামনা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, অপেক্ষা নির্বাহী আদেশের। শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা, রাজধানী সহ বিভিন্ন স্থানে ধস্তাধস্তি, সহিংসতায় শিশু মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট। এবং 13 ঘণ্টা পর ঢাকা সহ 4 জেলায় কারফিউ বহাল। 12 মহানগরী ও নরসিংদী ছাড়া রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।